রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবর্তন করতে হবে। এই দাবি ওঠার পরই দেশে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে জাতীয় সঙ্গীত। পক্ষে বিপক্ষে ব্যাপক তর্ক হচ্ছে, কারণ এই সঙ্গীত একটি জাতিকে ধারণ করে। শুধুমাত্র সুর এবং গানের কথার চেয়ে জাতীয় সঙ্গীত অনেক বেশি কিছু বহন করে। এটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতীক। সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি দেশ সমসাময়িক মূল্যবোধ এবং জাতিগত অন্তর্ভুক্তিকে আরও জোরদার করতে নিজ নিজ জাতীয় সঙ্গীতকে সংশোধন ও পরিবর্তন আনার সাহসী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশেও জাতীয় সঙ্গীত পরিবর্তন এখন আলোচনার তুঙ্গে। মধ্য জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সপ্তাহের ব্যবধানে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এই প্রেক্ষিতে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারী সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে হত্যা, খুন, গুম সহ রাষ্ট্রীয় সম্পদ লুটের নজিরবিহীন সব তথ্য। ছাত্র জনতার সুপারিশে ৮ আগস্ট নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এ সময় আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং মেরামতের দাবি জোরালো হয়। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের দাবি উঠেছে। ক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলো যেন ফের স্বৈরাচারী হয়ে না উঠতে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা। একই সময় আলোচনায় আসে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের বিষয়টি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরই এই প্রসঙ্গটি জোরালো হয়ে ওঠে, যদিও এই দাবি অনেক পুরনো। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে নেটিজেনরা বলছেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এখানে সবারই পরামর্শ, দাবি বিবেচনা করা যেতে পারে। আবদুল্লাহিল আমান আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন, এটি গ্রহণ করা না করার বিষয়ে সরকার আলোচনা করতে পারে। আরেকটি পক্ষ বলছে, জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা, এটি পরিবর্তন করার দাবি কিসের ভিত্তিতে তিনি তুলবেন? জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামাতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী। এতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমান আজমি বলেন, ১৯০৫-এর বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? তিনি আরও বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদায় থাকা অবস্থায় ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে বরখাস্ত হন আমান আজমি। ২০১৬ সালের ২২ আগস্ট তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী ৮ বছর তাকে আয়নাঘরে সামরিক গোয়েন্দা সংস্থার গোপন আস্তানায় আটকে রেখে চালানো হয় অমানুষিক নির্যাতন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তাকে একটি নির্জন স্থানে চোখ বেঁধে ছেড়ে দেয়া হয়। তার গুমের প্রসঙ্গ এনে তিনি বলেন, দুটি কারণে আমাকে তারা গুম করে রেখেছিল, আমার পৈতৃক পরিচয় এবং আমি ভারত বিরোধী। জাতীয় সঙ্গীতের প্রসঙ্গে তিনি দাবি করেন, তখনকার ভারতীয় সরকার স্বাধীন বাংলাদেশের ওপর তাদের জনপ্রিয় কবি রচিত কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালিয়ে দেয়। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে সংবাদকর্মী মহসিন কবির বলেন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। এই গানটি আমার কাছে জাতীয় সঙ্গীত হিসেবে সর্বোত্তম মনে হয়। এর কথাগুলো যেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার সঙ্গে সম্পূর্ণ প্রাসঙ্গিক। গানটি লিখেছেনও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি যুদ্ধের ময়দানে বসেই এটি রচনা করেছেন। এর গীতিকার জাতীয় এবং ২১শে পদকপ্রাপ্ত গীতিকার নজরুল ইসলাম বাবু। গানটি গেয়েছেন বাংলাদেশের আরেক জীবন্ত কিংবদন্তি কোকিলকণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিন। গানটিতে বাংলাদেশ নামটিও রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার লেখা গানই তো হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গীত। আর হ্যাঁ, সংবিধান পরিবর্তন কিংবা পরিমার্জন করা গেলে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা যায়। দেশের প্রয়োজনে সবই করা যায়। আন্তর্জাতিক মানের ফটো সাংবাদিক অ্যান্ড্রু বিরাজ বর্তমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির পক্ষ নিয়ে বলেন, খেয়াল করেছেন কিনা, পৃথিবীতে বেশিরভাগ দেশের জাতীয় সঙ্গীতের মেজাজ কিন্তু সামরিক, আধা সামরিক এবং গির্জা প্রভাবিত। তবে ব্যতিক্রম হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর গানের সুরে রবীন্দ্রনাথ অনেক সময় গির্জাতাড়িত হলেও এই গানটিতে কিন্তু তিনি বাউল, বাংলাদেশের বাউল। এসব নিয়ে কথা বলতে গেলে যে আজ রাত গভীর হয়ে যাবে।
আজ থাক, তবে এইটুকু শুনে রাখেন, বাংলার বাউল সুরের এই জাতীয় সঙ্গীতটিকে উপলব্ধি করতে পারলে কিন্তু এদেশের আকাশ বাতাস এতটা বিষময় হতো না, বদনখানি এতটা এতটা মলিন হতো না। বিশ্বের একাধিক দেশে বিভিন্ন প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়েছিল। লিঙ্গ বৈষম্য বাতিল করে লিঙ্গ সমতা আনতে, আদিবাসী সহ জাতিগত বিভেদ মুছে ফেলে অন্তর্ভুক্তির আমেজ আনতে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এসব দেশগুলো কোন প্রেক্ষিতে এবং কিভাবে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। অস্ট্রিয়া ২০১২ সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়া জাতীয় সঙ্গীতে ছেলেরার জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়। উত্তর আমেরিকার দেশ কানাডা সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করতে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরার জায়গায় লেখা হয়েছে আমরা সবাই। ২০০৮ সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। ১৯৬২ সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। আফগানিস্তানেও বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়। তালেবান শাসনামলে আফগানিস্তানের কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। পরে ২০০২ সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়। পরে ২০০৬ সালে তখনকার কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে। রুয়ান্ডা আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে। ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনের মধ্যে ওই দেশে ৫ থেকে ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি ২০০১ সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয়। দক্ষিণ আফ্রিকা ১৯৯৭ সালে আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে। আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত, তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে। নেলসন ম্যান্ডেলা এটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। ভ্লাদিমির পুতিন ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৯০ সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন, তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। ১৯৯০ সালে যে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া অ্যাথলেটরা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি। জার্মানিতে সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে ম্যারিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেন। সঙ্গীতের যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তখনকার চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সহ অনেকেই মনে করেছেন জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাদের জাতীয় সঙ্গীতের একটি ভিন্ন সংস্করণ চালু করেন। নতুন এ জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে আর ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়।